নমস্কার, আমি তপন গোস্বামী। ৮০-র দশকে আমার প্রথম কবিতার বই বেরোয় ভাসান। আমার সঙ্গে যুক্ত ছিলেন বিকাশ মণ্ডল এবং সেই প্রথম বইটি উৎসর্গ করেছিলাম যাকে মাত্র কয়েকদিন আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কবি শঙ্খ ঘোষ। সেই বইটি দিয়েই কবিতার জগতে আমার চলা শুরু হয়েছিল। ব্যক্তিগতভাবে কিছু মানুষ কবিতা লেখার ক্ষেত্রে আমার সামনে আদর্শ হিসাবে ছিলেন, যারা মনে করতেন ব্যক্তিগত জীবনযাপন এবং কবিতার মধ্যে একটা সত্য থাকা দরকার। আমি ব্যক্তিগত জীবনে যদি ভালো না হই, মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার না করি, জীবনে যদি সততাকে আমি বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু আমি কখনোই আমার কবিতার ভেতরে আমি সেই সত্যকে নির্মাণ করতে পারবো না। ফলে সত্যকে ছুঁতে চাওয়া, জীবনকে ছুঁতে চাওয়া, স্বপ্ন কল্পনাময় এক কুহক সৌন্দর্যকে ছুঁতে চাওয়া, সেটাই প্রত্যেক কবির আজীবনের অন্বেষণ হওয়া উচিত। সেই পথেই পথ চলা, গুটি গুটি পথ চলা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 16টি কবিতার বই আমার প্রকাশিত হয়েছে। এই বইগুলির মধ্যে কিছু আমরা বন্ধুদের পৌঁছে দিতে পেরেছি, কিছু কিছু আমরা রামমোহন ফাউন্ডেশনের বদান্যতায় বিভিন্ন লাইব্রেরির মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। এইভাবে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। আমার কথা নিয়ে, আমার সত্য বচন নিয়ে, আমার ভালোবাসা নিয়ে, আমার জীবন নিয়ে আমি কবিতার ভেতর দিয়ে বারবার পৌঁছাবার চেষ্টা করেছি। অন্য কবিতা যে প্ল্যাটফর্মে আজকে কবিতা পড়ার সৌভাগ্য আমার হলো, সেই অন্য কবিতার দুজন সম্পাদক সৌমিত বসু এবং অরিন্দম চট্টোপাধ্যায়, তাদের দুজনকেই আমি আমার কৃতজ্ঞতা নিবেদন করি। সৌমিতের সঙ্গে ৮০-র দশক থেকেই আমার বন্ধুত্ব। আমরা একসঙ্গেই লেখালেখি শুরু করি, একসঙ্গেই ভারতচন্দ্র স্মৃতি পুরস্কার কমিটির সঙ্গে যুক্ত থেকে প্রতি বছরই এই পুরস্কারটি যোগ্যজনের হাতে তুলে দেবার চেষ্টায় আমরা রত ছিলাম, এখনো আছি। সৌমিত অবশ্য অনেক বেশি কবিতা রচনা করে, অনেক উচ্চ মানের কবিতা রচনা করে। তার কবিতা আমাদের দেশে এবং বাংলাদেশে বহুল পঠিত। বন্ধু জন্য আমার গর্ব আমার মনের মধ্যে আছে। আজকের এই সুযোগে যে কয়েকটি কবিতা আমি আপনাদের শোনাবো, তার মধ্যে প্রথম যে কবিতাটার কথা আমি আপনাদের বলতে চাইব, সেই কবিতাটা নিমাইকে নিয়ে লেখা, নিমাই আদককে নিয়ে লেখা। আপনারা জানেন যে অভিযান পত্রিকার সম্পাদক নিমাই আদক অকালে মাত্র কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। তারই প্রচেষ্টায় যে যূথবদ্ধতা তৈরি হয়েছিল ভারতচন্দ্র স্মৃতি কমিটির ভেতর দিয়ে, সেই যূথবদ্ধতায় সৌমিত, অরিন্দম এরা সবাই আমরা কাছাকাছি এসেছিলাম। সেই নিমাইকে মনে রেখে প্রথম কবিতাটি আমি আপনাদের কাছে নিবেদন করি। একটি সন্ধ্যা তারা। চাতালের হাহাকারের মধ্যে শোয়ানো আছে তার দেহ। এখন চারদিকে ফুটে উঠছে এক একটা শোকার্ত চোখ।
একটু দূরে বিভ্রান্ত চড়ুয়েরা আজ দিশাহারা। এখানে তারাই এ সময়ে খুঁটে খুঁটে সংগ্রহ করত দানা। সূর্যের আলো তেরচা হয়ে পড়েছে লোকটার মুখে। এত যন্ত্রণার এতটুকু চিহ্ন তার মুখে নেই, বরং কৌতুকের হাসি কেমন দিলুম। একটু দূরে পাথরের মতো যারা দাঁড়িয়ে আছে, তারা আজ আর কেউ বাড়ির কথা ভাবে না, অথচ প্রত্যেকের বাড়িতেই এক একটা নিমাই আছে। আকাশের এক কোণে মেঘ জমছে, যে কোনো সময় ঢালবে। দেখো, সেদিকে আজ কারো নজর নেই। এতদিনে যে মাধবী গাছটায় ফুল এসেছে, সেও কেমন যেন অপরাধ ভরে নুয়ে পড়েছে। কখনো কখনো ফুল আসা ক্ষমার অযোগ্য অপরাধ। আমাদের মধ্যে যারা ভেবেছিলাম বট গাছের ছায়ায় ছায়ায় যাব, কাল তারা নিজের হাতে সুতো খুলে দিয়েছি। গাছটার সবগুলো ডালে গোলাপি পাথর, রূপলি চাঁদ এখনো মিটমিট করছে। উজানে গঙ্গা বয়ে যায় শিমুলতলার ঘাটে। মনে হয় সেইখানে গেলেই মৃতদেহ উঠে বসে আমাদের শিবস্ত গিয়েছিল। আবার শুরু করছি আমরা। মঞ্চের মানুষ এখন শুয়ে আছে মাটিতে। মঞ্চের সাথীরা মুখ ঢেকেছে দুহাতের চেটোয়। মাইক নীরব। দূরে শিশুরা বিস্মিত চোখে দেখে নিচ্ছে তাদের মাস্টার মশাইকে। বিজয়ার মিষ্টি ভাগের পর কাশিদাকে আর কেউ বলবে না রসটা আমার। এই বিজয়ার পর নতুন করে আর কি বিজয়া আসবে শিশু মেলার মাঠে? কেউ একজন উঠে গিয়ে অভিযানের কয়েকটি কপি সাজিয়ে দেয়, কেউ কয়েকটা উত্তরীয়। চড়া রোদ থেকে আড়াল করার জন্য সেই কখন থেকে একজন বসে আছে আঁচলটা আড়াল করে। ওকে এবার উঠতে বলো, আমরা যাব। সারা জীবন কি কাউকে আড়াল করে রাখা যায়? উৎসব আগুন দিচ্ছে আর এক উৎসবের মুখে। এবার জ্বলে উঠবে আমাদের শোক, আমাদের নিরাপত্তা, আমাদের আগামী দিনগুলো। মানুষটা ছাই হয়ে ক্রমশ ঢেকে ফেলবে আকাশ। তারপর ঠান্ডা জলে সব ভিজিয়ে দিয়ে উৎসবকে নিয়ে আমরা ফিরে আসব। ক্রমশ ঢুকে যাব আর এক উৎসবের মধ্যে। কাল থেকে একটি সন্ধ্যা তারা কেবল প্রতিদিন জল খাবার জন্য দুহাত বাড়িয়ে থাকবে। আচ্ছা, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে না গো, প্রবলেম হয়ে গেছে। তো ওয়েব দিচ্ছে তো, কয়েকজনের আসছে তো, এই আসছে তো কয়েকজনের। আচ্ছা, বলছি শোনা যাচ্ছে। একজন যদি একটুখানি কমেন্ট করেন, আমি বুঝতে পারবো যে শোনা যাচ্ছে কিনা। একজন যদি একটু কমেন্ট করেন, আমি বুঝতে পারবো যে শোনা যাচ্ছে কিনা। আমি দ্বিতীয় কবিতায় চলে যাচ্ছি। কবিতার নাম চিঠি। আমি জানি যে এই পত্রিকাটি কাকদ্বীপ থেকে প্রকাশিত হয়। সুন্দরবনের একটি প্রত্যন্ত অঞ্চল কাকদ্বীপ। প্রত্যেক বছর যেখানে কবিতা উৎসব হয়, সেই কবিতা উৎসবের জায়গা কাকদ্বীপ। সেই সুন্দরবনকে মাথায় রেখে
হয়তো সৌমিতকেও মাথায় রেখে তার জায়গা সুন্দরবন ভারী ভালোবাসে সে, একটি কবিতা চিঠি। আমি অপেক্ষা করি আমার বাবার নামে কখন চিঠি আসবে। নদী পার হয়ে জলকাদা ভেঙে ভেসে যাওয়া ফুল আর আজানের শব্দ ছুঁয়ে সাপের কুহক চিরে ভোরের কুয়াশার ভেতর দিয়ে একটা চিঠি আসবে। নিরক্ষর বাবার মুখ ভরে উঠবে এক থালা ভাতের মতো সাদা সাদা পবিত্র হাসিতে। বাঘের মুখ থেকে ফিরে এসেছিল বাবা, চিঠি আসেনি। জলে ঝাঁপ দিয়ে তুলে এনেছিল বুধিয়াকে, চিঠি আসেনি। কান্তি গাঙ্গুলির জায়গায় সিনেমার রংচঙে নায়িকা জিতেছিল, চিঠি আসেনি। বাবার সাধ জন্মশোধ দরজায় একবার পিয়ন আসবে, ডাঙা থেকে নাচতে নাচতে একটা চিঠি উঠে আসবে তারও হাতে। অশোক স্তম্ভের গায়ে একবার হাত দিয়ে সুরসুরি দেবে, দেখবে সুমহান ভারতের প্রতীক খিলখিল করে হেসে ওঠে কিনা। এবার আমি যে কবিতায় যাচ্ছি, যে আপনাদের মধ্যেই অনেকেই সেই অপত্য স্নেহ কাকে বলে মর্মে মর্মে জানেন, উপলব্ধি করেন, সেই অপত্য স্নেহের মধ্যে সংসারকে বেঁধে রাখেন। সেই অপত্য স্নেহ নিয়েই একটি ছোট কবিতা আমি আপনাদের শোনাব। আমি দেখি আগে সেই অপত্য স্নেহ নিয়ে একটি ছোট কবিতা আমি আপনাদের। সন্তানের মুঠো দেব বলছি, ইচ্ছেও আছে, কিন্তু সবকিছু হাতে থাকে না। একথা যারা বলে তারা সবাই বাবা। যারা অদিনের জন্য দুমুঠো চাল সরিয়ে রাখে তারা সবাই মা। আর যারা দুহাত মেলে বসে থাকে তারা সবাই সন্তান। সন্তানের মুঠোর মধ্যে বাবা মা চিরকাল জেগে থাকে। পরের কবিতায় আমি যাচ্ছি, শুনতে পাওয়া যাচ্ছে কিনা যদি একজন কেউ বলেন আমাকে, তাহলে আমার পক্ষে অনুষ্ঠান চালিয়ে যাওয়া খুব সুবিধে হয়। একজন যদি কেউ বলেন যে আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা, মানে কমেন্টে লেখেন, তাহলেই আমি বুঝতে পারবো। একজন কেউ যদি কমেন্টে লেখেন যে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা শোনা যাচ্ছে। জিজ্ঞেস করে আমার ভাতখণ্ড বই থেকে ভাতখণ্ডের 2 নম্বর কবিতাটা আমি এখন আপনাদের কাছে রাখছি। সাদা সাদা চাল, সঙ্গে সোনামণি 2-4টে কাঁকড়, মাসে একবার আসে, আমিই তো ঘাড়ে করে আনি। দরজা আগলে বাবা বাকি মাল গুনে গেথে নেয়। দোকানি ফ্রি দিয়েছে বলে গুড় শুধু একান্ত আমার। মায়ের অর্ধেক চুল পেকে গেছে বহুদিন হলো, কাপড়ে মশলার দাগ, হাতে ফোস্কা, কপালে আঁচিল। একটাই শখ শুধু, মাঝে মাঝে জর্দাহীন পান। তাছাড়া রাঁধুনি ভালো, খায় কম, দুধ দেয় বেশি। বাবা তো গামছা বোনে, আমরাও সাধ্যমতো খাটি। 2 ভাই 3 বোন, পাতা পড়ে আরো খান 10। কাকারা বেকার, কিন্তু মাঝে মাঝে কিছু মিছু আনে। কাকিরা অনেক রাতে দোকানের ঠোঙাও বানায়। কষ্টে সৃষ্টে চলে দিন, জট পড়ে তৈলহীন চুলে।
বিয়ে শাদী পইতে হলে আমরা হই রান্নার জোগাড়ে, ভাইরা বোনেরা রোজ থালা হাতে স্কুলেও যায়, যে কদিন মিড ডে মিল সে কদিন পেট পুড়ে খায়। মাটির হাঁড়িতে জল সর্বদামা উনুনেই রাখে, কখনো 2 কেজি চাল, ভাত হয়, তেল লঙ্কা ভাজা, সস্তার সবজি থাকে, আর থাকে গরিব মেয়ের মেঘ ভাঙা বিকেলের ছেঁড়া আলো, হাসির বাহার। আমরা সব উবু হয়ে বসে পড়ি মাঝখানে হাঁড়ি, শিরা ওঠা হাতে ভাত, ভুলে যাই কে কে আছে বাকি। ধোঁয়া উঠছে অপার্থিব, ঘণ্টা বাজছে দূরে বহু দূরে, আমাদের ভাত পুজো, এ পুজোর পুরোহিত নেই। চোখ বুজে ভাত খাই, কানে আসে গাজনের ধ্বনি, এই ধর্ম এই আয়ু, যা মৃত্যু আজ ফিরে যা। রোজ নয়, মাঝে মাঝে এরকম ভাতখণ্ড আসে, শ্রীকৃষ্ণ কীর্তন গান ভরে ওঠে ভাতের সুবাসে। কিন্তু যেদিন শুধু জল ফোটে সমস্ত দুপুর, মা এসে নীরবে শুধু কলাপাতা পেতে দিয়ে যায়, এই নীরবতা থেকে ধীরে ধীরে গান জেগে ওঠে। পাতায় আঁচড় কাটি, বাঁশি বাজে যমুনার পারে, মা আমার গান গায়, ভাঙা গলা কান্নায় জড়ানো, ক্রমশ সবার গলা ভাঙাচোরা এ মধ্য দুপুরে। দিব্যি করে বলতে পারি, কান্না নয় এ বিশুদ্ধ গান, আমাদের ভাতখণ্ড, আমাদের পবিত্র আজান। গ্রাম জীবন আমার জীবন। গ্রামে আমার শৈশব, কৈশোর, যৌবনের খানিকটা অংশ কেটেছে। ফলে গ্রামের এই জীবন, গ্রামের এই নিসর্গ, গ্রামের এই অভাব, গ্রামের এই মানুষ পরতে পরতে আমার মনের বিভিন্ন জায়গায় অবস্থান করে। তাদের ভূমিকাকে আমি কখনো অস্বীকার করতে পারি না। ফলে বিভিন্ন কবিতায় আমার এই গ্রামের কথা ফিরে ফিরে এসেছে। মাঝে মাঝে আপনাদের শোনাবো, আপনারা একটু শুনবেন। বর্ষাকাল এখন, এই বর্ষাকালে কবিতার আসর, ফলে বর্ষা নিয়ে হোক একটা কবিতা। মেঘ, বজ্রগর্ভ মেঘ দেখলে আমার মনে পড়ে বাবার কথা। বৃষ্টিতে কাদা মেঘ দেখলে আমার মনে পড়ে ঘুমে জবুথবু অসহায় ভাইয়ের মুখ। রোদে তাড়া করা মেঘ তোমাকে দেখলে অফিসে প্রত্যহ দেরি করা আমার কাকাকে মনে পড়ে। আমাদের ঘুমের ভেতর সারা রাত জমে ওঠা মেঘ, সকালবেলা তোমাকে দেখলে মনে পড়ে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করে থমথমে বাড়িওয়ালার থেকে দূরে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করছেন মা। পুজোর সময় বাবা যখন কাপড়ের থলে উপুর করে দিত, বোনাসের টাকায় কিনে আনতো মায়ের জর্দাপার শাড়ি, জানলার পর্দা পাল্টানো হতো বছরে একবার, তখন শরতের আকাশ জুড়ে যেন এক 5.5 ফুট মেঘ অফুরন্ত বৃষ্টি নিয়ে ঘুরে বেড়াতো এক ঘর থেকে আরেক ঘরে। আর আমরা মেঘের ছানারা নানা রকম জামা পরে রাস্তায় নেমে পড়তাম। বাবার মৃত্যু শিয়রে কোনো মেঘ ঝুঁকেছিল কিনা আমরা জানি না। মায়ের বৈধব্যে মেঘেরা কেঁদেছিল কিনা আমরা জানি না। তবে তারপর থেকে আর কোনো দিন অত বড় আকাশে
বৃষ্টি দাতা 5.5 ফুট মেঘ আমরা দেখিনি। মেঘ নিয়ে একটি কবিতা পড়ার পরে আমার ইচ্ছে করছে যে গ্রামের সেই দোকানিকে নিয়ে কবিতা লিখতে, যার মনের মধ্যে অনন্ত বৃন্দাবন বাসা বাঁধে। বৃন্দাবনে যাবার ইচ্ছে যার, অথচ দোকানের বিক্রি বাটায় সেই সঙ্গতি নেই যাতে স্ত্রীকে নিয়ে সে বৃন্দাবন যেতে পারে। তাকে নিয়ে কবিতা দোকানি। অনন্তকাল ধরে বৃন্দাবন চলেছে দোকানি। চাল, নুন, লঙ্কা, তেল, দুপুরের ঝিঝি ঢাকা রোদ, গণেশের নাম লেখা খোরচালে দোকানির খাতা, ভরে ওঠে শ্রীগোবিন্দ রাধে। খাতকের নাম আছে, পদবীতে গোবিন্দ বসেছে। বাবা বলেছিল বৃন্দাবন যাব, দাদুও বলেছে। দোকানির চোখে ঘোর, অনন্ত আকাশ জানে, ছায়া ছায়া মূর্তি সব বৃন্দাবনে যায়। দোকানির বউ কতকাল আগে গুছিয়ে রেখেছে টিনের তোরং, তারপর বসে বসে কোনো এক পৌষের রাতে সে নিজেই ছবি হয়ে গেছে। দোকানিকে আমরা প্রতিদিন দেখি, তেল হলুদ বিক্রি করে একই তাটে বসে। তারপর সন্ধেবেলা টিমটিমে আলোয় টিনের তোরঙে বসে প্রতিদিন বৃন্দাবনে যায়। দোকানি বই থেকে এই কবিতাটা আমি পড়লাম। আপনারা কবিতা শুনছেন আমার, আরো কিছুক্ষণ আপনাদের হয়তো কবিতা শুনিয়ে আমি বিরক্ত করব, সেই রকমই নির্দেশ আছে আয়োজকদের পক্ষ থেকে। কিন্তু একটি কথা আমার খুবই বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে এই রকম যে কবিতা লিখলেই যে প্রত্যেক দিন পাঠক বা দর্শকের সামনে নিজের মুখটা দেখাতে হবে বা নিজের কবিতাটা দেখাতে হবে, এমন প্রকাশ্যতায় কিন্তু আমি বিশ্বাস করি না। আমার স্যার শঙ্খ ঘোষ তার কবিতাতে, তার গদ্যে নানান জায়গায় লিখেছেন, যদি কবি মনে করে যে আমি প্রতিদিন পাঠকের কাছে রং বেরঙে পোশাক পরে পৌঁছাতে না পারলে, নানান রকম বেশে তাদের কাছে পৌঁছাতে না পারলে তারা আমাকে ভুলে যাবে, তাহলে বুঝতে হবে যে কবিতার ভেতরে কোথাও আমার কোনো খামতি রয়ে গেছে। আমার কবিতায় যদি কবিতা থাকে, তাহলে 5 দিন, 7 দিন, 10 দিন, 5 মাস, 6 মাস পরেও আমার জন্য পাঠক অপেক্ষা করবে এবং আমার সেই কবিতাকে তারা তুলে নেবে। ফলে কবির যে আলাদা রকম জীবন যাপন হতে হবে, কবি যে সবসময় নিজেকে একজন নাটকী নায়কের মতন দর্শকের কাছে সেলিব্রিটি করে রাখবেন, এমন ভাবনায় স্যারের মতোই আমিও বিশ্বাস করি না। নীরবে কবিতা লিখি, মাঝে মাঝে কবিতা ফেসবুকে একাদ্রা দিই, বন্ধুদের কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, তার ভেতর দিয়ে আমি পরবর্তী কবিতার জন্য ঋদ্ধ হই। কিন্তু সব কবিতাই যে পাঠকের সামনে বের করতে হবে প্রত্যেক দিন, এই ধরনের প্রকাশ্যতায় আমার বিশ্বাস নেই। কবিতার ভেতরে চলে যাচ্ছি আমরা আবার। যে কবিতায় এবারে আমি যাব, আপনাদের নিয়ে যাচ্ছি যে কবিতায়, সেই কবিতায় নেওয়া হয়েছে কবিতাটা প্যাস্টেলে জাগে ভোর, দিবারাত্রির কাব্য থেকে। এই বইটি আমার প্রকাশিত হয়েছিল, সেই বইয়ের একটি কবিতায় আমি যাচ্ছি। আমরা অনেকেই জানি যে আগেকার দিনে গ্রামের যে যাত্রা হতো, সেই যাত্রায় মহিলা চরিত্রে রূপদান করানোর জন্য অভিনেতা ভাড়া করে আনা হতো। তারা মহিলা চরিত্রে অভিনয় করতেন না, আমরা বলি ফিমেল ভাড়া করে আনা হয়, আসলে কিন্তু
ফিমেল আনা হতো তারও পরবর্তীকালে, যে নারী চরিত্রে অভিনয় করবেন, এইভাবে অনেকেই আমাদের যশস্বী হয়েছেন। আবার অনেকে আবার ছেলেরা, পুরুষেরা মেয়ে চরিত্রে অভিনয় করেও আমাদের মন জয় করেছেন। কিন্তু সবাই যে যশস্বী অভিনেতা হয়েছেন বা পাঠকের কাছ থেকে দক্ষিণা পেয়েছেন রীতিমতো, এমন তার নয়। গ্রামীণ সেই রকম এক অভিনেতা, সারা রাত যাত্রা করেছে, এইবার সে নদী পেরিয়ে বাড়ি ফিরবে, তার কথা নিয়ে একটি কবিতা। জলে নৌকা ভেসে যায় এখন দুপুর, এপারে একটি লোক দুপায়ে নুপুর, কাল গায়ে যাত্রা ছিল ফিমেলের পাঠ, দুচোখে কাজল আঁকা এমন আকাঠ, যাবে কেষ্টপুর তাই বড় উচাটন, বউটার জ্বর খুব ঘরে অনটন, নৌকা ভেসে যায় দূরে মহুয়া সুন্দরী, নদীর এপারে বসে ধরিয়েছে বিড়ি, দুচোখে ডাগর ঘুম জলে ছবি পড়ে, আবার আরেক রাত ছবি ভাঙে গড়ে, ভাঙা আয়নার পাশে নিপুণ চিরুনি, ভিন গায়ে কালাচাঁদ যাত্রা দলে রানী, এক ঝাঁক সাদা বক নদী ও রমণী, ফিমেলের কাঁধ ব্যাগে কি কি আছে জানি, ফাটা পায়ে ছেঁড়া চটি আদমশুমারি, একলা দাঁড়িয়ে থাকে ভাড়া খাটা নারী। এই যাত্রা দলের নারীকে নিয়ে লেখা একটি কবিতা। এবার অন্য একজনকে নিয়ে লেখা। কাকে নিয়ে লেখা না হয় নাই বললাম, কবিতার ভেতরেই থাক সেই তত্ত্ব, সেই গূঢ় ভাবনা। পড়ি একটি কবিতা, প্যাস্টেলে জাগে ভোর থেকে। কালবৈশাখী তার প্রিয় সখী, আমি তার দোজবর, চোখে চোখ আর হাতে হাত রাখি, শরীরে প্রবল জ্বর, ঠোঁট ফাঁক করে কথা বললেই আমি কেঁপে কেঁপে উঠি, মরা ধান গাছ চারদিকে মাঝে পাখিরা তুলেছে কুটি, একে নিয়ে আমি ভরা নদী জলে ঝাঁপ দিই প্রতিদিন, কোমর ডোবে না তবু বয়সের থেকে যায় কিছু ঋণ, তুমি সাড়া দিলে কাঁপে মরুভূমি, ওরে বালুচর পাখি, ঘুম ঘুম চোখে তোমার কপালে মেঠো চুম্বন রাখি, দোজবরে সখী ভালোবাসা বেশি, কিছু কিছু পিছু টান, রতি সঙ্গমে মেঘ ছেয়ে আছে অদূরে বৃষ্টিবান, ভিজে যায় যদি পুরনো বাকল, ছিঁড়ে যায় যদি শাড়ি, মৃত মানুষের সমাধির পরে গাঁথা হবে ঘর বাড়ি, এক চোখে জল ও চোখে কাজল, তবু নির্ভয় থেকো, কিছু কাটা দাগ থেকে যেতে পারে, চোখের আড়ালে রেখো, দোজবর স্বামী ভিখারি শামুক হাত পেতে বসে থাকি, বলতো পদ্ম এই ভাঙা ঘরে তোমাকে কোথায় রাখি। কারো মনে হতে পারে যে এই কবিতা প্রেমের কবিতা, কারো মনে হতে পারে এই কবিতা নিসর্গের কবিতা, মনে হওয়াটা আপনাদের। পরের কবিতা, কাঠশট। একা কাহ্ন কাঁদিতেছে জবুথবু শীতার্ত মেদিনী, চারিদিকে পোড়া কাঠ, আমিও কি ইহাদের চিনি, টুসু ছিল ভাদু ছিল তার চুল অপরাহ্ন বেলা, ধান কাটা মাঠ হলো তাতে বাজে নীরোর বেহালা, চর্যার ভেতরে রোদ উঁকি মেরে দেখে ব্রাত্যজন, পিপাসায় ছাতি ফাটে পুড়ে ছাই রাধিকার মন,
তবু ভিজে স্বপ্ন মুড়ি, হ্যারিকেন জলে মিটি মিটি, একদিন প্রেম ছিলে, আজ তুমি নিতান্তই ছুটি। পরের কবিতা টুসু পরবের কথা এসেছে, ফলে অনিবার্যভাবেই আসে পুরুলিয়ার কথা। একসময় বাঁকুড়ায় থাকতাম, মাঝে মধ্যে হয়তো পুরুলিয়ায় গেছি। সে পুরুলিয়ার রুক্ষ জীবনের মাঝখানে মানুষের জীবনে কতটা রস থাকে তারই সন্ধান কবিতার মধ্যে। পুরুলিয়া কখনো কখনো তাঁতে উঠে আসে অযোধ্যা পাহাড়, পুরুলিয়া সুখা ভাত, হাতে সুতো, ভুলে যাওয়া সুর, পোড়ামাটি চালচিত্রে ফুটে ওঠে রাঢ়ের দুপুর, বাবলা কাঁটায় ঘেরা লাল মাটি গাছেদের হার। মেঘ যদি জমে ওঠে, ঝড় ওঠে মাদলের টানে, লাল রঙে যদি ভেজে কারো কারো শাড়ির আঁচল, কেউ যদি গান গায় খুলে যায় ঝর্ণার তাল। টুসু পরবের দিনে এ মাটিও সহবত জানে, সমস্ত শরীরে খড়ি, বাতাসেও চামড়া উঠে আসে, নদী তো ভেতরে নেই, চাঁদ নেই উপসী গুহায়, নুড়ি পাথরের মতো ভাঙাচোরা শরীরের খাঁজে খিদের আগুন জ্বলে, ভাদ্রে নয় গেরস্থ মাসেই। ভূতগ্রস্ত লোক তুমি, গঙ্গা থেকে বহু দূরে ঘর, বাতিল কাগজ ভাসে কুমারীর বালিশের পাশে, বাঘমুন্ডি পাহাড়েও মাঝে মাঝে নেমে আসে জ্বর, বাঁকুড়া মেয়ের বাড়ি দেখা যায় গ্রীষ্মের আকাশে। আমার মনে হয় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হঠাৎ সেই হরপা বানের কথা, যে বানে আমার পরিচিত বন্ধু পর্বতারোহী ছিল, তারা অভিযাত্রী ছিল, ভেসে গিয়েছিল বড় বেদনায়। আমার মনে পড়ে পুরুলিয়ার কথা মনে হলেই কমলদার কথা মনে পড়ে, পুরুলিয়ার কথা মনে হলেই নির্মল হালদারের কথা। অত্যন্ত গোপনে থেকে তারা মানুষের জন্য যে কবিতা লিখে যাচ্ছেন, আজকের এই কবিতা পাঠের পর্বে আমি তাদেরও আমার প্রণাম জানাই। আমি পরের কবিতায় যাচ্ছি। কবিতার নাম পদবী। আপনারা হয়তো অনেকে জানেন, যারা আমার মতন একটু বয়স্ক। একসময় বাড়িতে আমাদের ঠাকুমা পিসিমারা থাকতেন, তাদের কিন্তু পদবী দিয়ে চেনানো হতো না। তাদের কাউকে সুরবালা, কাউকে কাননবালা এইরকম নাম করে ডাকা হতো, এবং সেই সমস্ত বালবিধবা নারীরা সারা জীবন ভাইয়ের সংসারে থাকত, ভাইয়ের ছেলে মেয়েদের মানুষ করত, লতায় পাতায় এক হয়ে যেত। সেই রকম আমার আপনাদের সকলের এক পিসিমাকে নিয়ে পদবী। আমার পিসিমার কোনো পদবী ছিল না, বাপ দেয়নি, স্বামীও না। যে বয়সে মেয়েরা ঋতুবতী হয় তার আগেই পটল তোলা স্বামীর মুখ আজ আর পিসিমার মনেও পড়ে না। ঝাঁটপাট, গোপর ল্যাপা, রান্নাশাল ইত্যাদিতে কোনোদিন পদবী লাগে না। ভাইয়ের ছেলে মেয়ে মানুষ করতেও পদবী লাগে না। ভোরের কুয়াশার বাইরে পিসিমা কোনোদিন বেরোতেই পারল না। চিরকাল ছায়া ছায়া রয়ে গেল ভাইয়ের সংসারে। পদবী নেই তাই বার্ধক্য ভাতার বাইরে থেকে গেল আমার পিসিমা। তার গা থেকে শিশিরের মতো ঝরে পড়ে ধান দুব্ব আমাদের মাথায়।
বড় স্বাদ তার আমাদের মতো কোনো পদবীওয়ালা মানুষ তার মৃত মুখে যেন গুঁজে দেয় আগুনের কাঠি, সেই আগুনের যেন একটা পদবীও থাকে, যেন ছাইয়ের মধ্যে মিশে থাকে তারও একটা আত্মপরিচয়। কবিতা ছিল পদবী। এবার যে কবিতাটা আমরা পড়ব, আপনাদের অনেকের অভিজ্ঞতার ভেতরেই সেই বিষয়টা গুনগুন করে, আমি জানি, আমার মধ্যেও গুনগুন করে। লিখেই ফেলেছি সেই গুনগুনে বিষয়টি নিয়ে একটি কবিতা। কবিতার নাম গুড়। এই পিঁপড়েগুলো কাল লাল ছিল, গুড়ের চারপাশে চাক বেঁধেছিল কাল, আজও সেখানেই আছে, কিন্তু কি আশ্চর্য দেখো, অক্ষত শরীরে লাল থেকে হলুদ, হলুদ থেকে নীল, জামা বদলানোর মতো পাল্টে ফেলেছে রং। কেউ তো খাবে, তাই গুড়েদেরও রঙের ব্যাপারে খুব বেশি আপত্তি থাকে না। গল্পটা সবার জানা, কিন্তু যেটা জানা নেই, এই শোভাযাত্রায় প্রতিবারই কিছু কিছু আহাম্মক পিঁপড়ে দ্রুত পাল্টাতে না পেরে মাঝখানে পড়ে যায় আর পদদলিত হয়ে মারা যায়। কিন্তু আমরা যারা গুড় খাই তারা গুড়ের গুণমান পরখ করি, পিঁপড়ের মৃত্যু নয়। আর জানি যে গুড়ে যত বেশি পিঁপড়ে থাকবে তা সে লাল, সাদা, হলুদ যাই হোক, সে গুড় তত বেশি মিষ্টি। কবিতা ছিল গুড়। আমার মনে হয় প্রতিটি সংবেদনশীল মানুষ যা নির্মাণ করে তাতে তার আত্মজীবনের অংশ থেকে যায়। কবিরা যে কবিতা রচনা করে, অনেক কবির ক্ষেত্রেই বলছি, তার জীবনের যে নানান অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের সঙ্গে যে সংসর্গ, তার যে দেখার দৃষ্টি, এই সমস্তগুলো তার কবিতার ভেতরে কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকে। আপনারা দেখবেন আমারও সারা জীবনের যে যাপিত জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যে কথাগুলো আমার বলার জন্যে ভেতরে একটা আবেগ বড় হয়ে উঠেছে, আমি চেষ্টা করেছি যে কবিতার ভেতরে সেই সমস্ত কথাগুলো বলতে। আমি জানি যে এই কথার সম উচ্চারণ আছে আমার অনেক বন্ধুদের মনের মধ্যেই, ফলে সে কবিতার লেখক আমি হতে পারি, কিন্তু কবিতাটা বোধহয় সম্পূর্ণ তো আমার নয়। সম উচ্চারণ যাদের, সমভাবনা যাদের, কবিতাটা তাদেরও, এইটা আমার ভীষণভাবে মনে হয়। ফলে যে আমি কবিতাগুলো পড়ছি, আমি আবারও বলি যে সব কবিতাগুলো লিখেছি আমি, নির্মাণ করেছি আমি, নির্মাণ কৌশল যদি কিছু থেকে থাকে সেটা আমার, কিন্তু যে ভাবনা, যে কথাগুলো, আপনারা অনেক অনুভবী মানুষ, সেই ভাবনায় আর সেই কথা নিয়ে নিরন্তর চলেন ফেরেন, ফলে সেসব কবিতা আপনাদেরও। আসুন আমরা পরের কবিতার ভেতরে যাই। পরের কবিতার নাম বাজার। হ্যাঁ, এখনকার বাজার, যে বাজারে গেলে আমাদের হাত পুড়ে যায়, যে বাজারে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, সেই বাজারকে নিয়ে লেখা কবিতা। বাজার এক। একবার বাজার করে এলে মনে হয় আর একবার স্নান করা দরকার। অনেকের দীর্ঘশ্বাস, অনেকের ইতস্তত হাত, অনেকের বদ্যু, অনেকের খালি ব্যাগ আমার ব্যাগের গায়ে লেগে থাকে। সারা গায়ে লেগে থাকে অনেকের চোখ। মানুষের চামড়াটা খুলে এবার বাজার যাবার সময়
গর্ধবের চামড়াটা পরে নিই। তীরগুলো ভেতরে ঢোকে না, চোখা চোখা শব্দগুলো ঝরে পড়ে বদ্মের ওপারে। 1 কেজি ইলিশের গায়ে ঝরে পড়ে 100-200 মৌরলার অন্তিম চিৎকার। দড়িতে ঝোলানো নধর মাংসের সামনে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে আমার মনে হয় পালিত কুকুর, তু বললেই পায়ের কাছে লুটোপুটি খাবে। 2, বাজারে এলেই আমি নিজের গলার বগলসের দাগ চেপে চুপে রাখি, কিন্তু অফিসে আসার সময় খুলে রাখতে হয়। অফিসে এসেই ঘেউ ঘেউ বলে উপস্থিতি জানান দিই। বড় বড় চেয়ারে বড় বড় কুকুরেরা বসে সমস্যারে ঘেউ ঘেউ করে, গালাগাল দেয়, তারপর বাজারের উপযুক্ত করে রাস্তায় ছেড়ে দেয়। বাজারের আগুন থেকে আমরা যারা ঝলসানো মাংস তুলে আনি, তারাও এক একটা শাঁসালো কুকুর। কুকুরের মাংস খেয়ে প্রতিদিন আরো বেশি মোটা হয়ে যায়। আমি অনেকক্ষণ দেখছি আমার বন্ধু সুব্রত রায়চৌধুরী আছে, বই পড়া মানুষ, বই নিয়ে যার ঘর, বই নিয়ে যার সমস্ত জীবন, এরকম অনেক মানুষই আমার বন্ধুরা আছেন, এখানে আছেন। তারা অনেকেই হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না বলে সবার নাম আমি করতে পারছি না। সেই সব মানুষদের নিয়ে আসুন একটা কবিতা পড়ি। পুঁথিঘর। বইয়ের মতো শুদ্ধতা নিয়ে জাগো, আতায় পাতায় দুরন্ত কানাকানি, ব্রাহ্মী কিংবা খরষ্টি লিপি দিয়ে কে কবে লিখেছে প্রাচীন গ্রন্থখানি। গেরস্ত ঘর, লালপাড় সাদা শাড়ি, দুপায়ে জড়ানো বৌদ্ধ যুগের মায়া, আঙুলের সুতো বেঁধেছিল দুয়োরানি, চোখ জুড়ে আঁকা দাপর যুগের ছায়া। পুঁথিঘর থেকে মন্ত্রের সুরে জাগে গুপ্ত যুগের অশরীরী আত্মারা, চৈত কিংবা মসজিদ উঁকি মারে, চশমার কাঁচে ভিড় করে কুয়াশারা। হাওয়ায় উঠছে অতীশ দীপঙ্কর, কখনো ছবিতে কখনো লিপিতে গাঁথা, মাথা নিচু হয়ে টেবিলে থেকেছে কারো, এখানে নোলক খোঁজার চেষ্টা বৃথা। ইতিহাস যেন থম মেরে থাকা মমি, কেউ কেউ ছুঁলে কথা বলে ওঠে কাজী, তবু বইগুলো হলুদ প্রেতের মতো বুকের পাঁজরে হিরণ্য বনরাজি। মানুষের মতো চোখগুলো বেঁচে আছে, হাড়ের গভীরে নিহিত জপের মালা, দিন ও রাতের সন্ধিতে বালুচরে, স্নায়ু ও শিরায় পুঁথির গন্ধ ঢালা। পুঁথি নিয়ে কবিতা পড়লাম। কবিতা পড়ি এবার আমাদের মন খারাপ থেকে। আমরা যখন দেখছি চারদিকে হিংসা বেড়ে যাচ্ছে, বিদ্বেষ বেড়ে যাচ্ছে, ঈর্ষা বেড়ে যাচ্ছে। অনেকদিন আগেই জীবনানন্দ বলেছিলেন যে ওই একজন আরেকজনকে খুব বাঁকা চোখে দেখে, সেই রকম দিনের মুখোমুখি যখন আমরা দাঁড়িয়ে থাকি, তখন নিজেকে মানুষ বলতে যে খুব গৌরব বোধ করি সবসময়, তেমনটা নয়। আসুন একটা কবিতা পড়ি। মানুষ। তারপর অনেক দিন পরে মানুষের মতো হাত পা দেখা গেল, চোখ ফুটল, গায়ের চামড়া হলো ক্রমশ হলুদ বর্ণ, হাতে নখ হলো, আঙুলগুলো আঁকশির মতো হলো,
ক্রমশ কেড়ে খেতে শিখল, ইস্পাতের মতো ঝকমক করে উঠল দাঁত, শিকার নজরের মধ্যে এলো। এবার সে উঠে দাঁড়াবে, ছুঁড়ে মারার আগে তীরে বিষ মাখাবে, তারপর পাশের বস্তির দিকে ফিরে তাকাবে। সে অবাক হয়ে যাবে, প্রত্যেকেরই হাতে পায়ে বড় বড় নখ, আঙুলগুলো বাঁকানো, প্রত্যেকেই পরস্পরের দিকে তীর তাক করে আছে। তীরে মারাত্মক সব বিষ মাখানো। এখন সে নিজেকে দেখতে পায় তাদের মধ্যে, যারা সবাইকে মানুষ বলে। সে প্রথম জানল মানুষ নামেও একরকম জন্তু আছে। আমার খুব ইচ্ছে করছে 4 লাইনের একটা কবিতা পড়তে। সেই কবিতাটা আমার শ্রদ্ধার্ঘ ধরে নেবেন, আপনাদেরও শ্রদ্ধার্ঘ। পড়ে ফেলি কবিতাটা। না, কবিতার কোনো নাম দিইনি, কারণ কবিতার মধ্যেই সপ্রকাশ সেই কবিতার নামটি। আকাশ জুড়ে একটি দুটি তারা, ওই তারাটা বলছে এবার বোস। রবিবারের আসর জমে ওঠে, উল্টো ডাঙা শাকিন শঙ্খ ঘোষ। এই কবিতার ভেতর দিয়ে স্যারের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধু সৌমিতকে এবং অরিন্দমকে বলেছিলাম যে আমার একটা অফিসিয়াল জন্মদিন আছে এবং আমার একটা সত্যিকার জন্মদিন আছে। সত্যিকার জন্মদিনটা ছিল 27শে কার্তিক 1367 বঙ্গাব্দ। ওই অনেকদিন আগে দাদু বাবাকে একটা চিঠি লিখেছিল। মা তখন দাদুর ওখানে ছিল, যে 27শে কার্তিক 1367 আজকের দিনে তোমার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে। সেই পোস্টকার্ডটা পেয়েছিলাম আমি। স্বভাবতই সেই অকাল কুষ্মাণ্ড ছেলেটি আমি, কিন্তু অফিসিয়াল জন্মদিন হিসাবে আমি 6ই এপ্রিল 1960 এইটাকেই পেয়ে এসেছি এবং এটাকেই ব্যবহার করে এসেছি। কিন্তু কার্তিকের প্রতি সেই টান আমার যায়নি। কার্তিক মাস, আমি গ্রামে মানুষ, আমাদের বাড়িতে মঙ্গল আরতি হয়, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ এবং বলরামের বিগ্রহ আছে। ফলে এই নিত্য সেবার মাসে, কার্তিক মাসে সকালবেলা ছোট ছোট ছেলেরা তারা কিছু গোপাল ভোগ, নাড়ু ইত্যাদি পাবার জন্যে আসে, আমাদের বাড়িতে আসতো আর কি। তখন আমার পিসিমা, আমার মায়েরা তাদের সেগুলো দিত। গায়ে চাদরটাকে দুদিক দিয়ে ঝুলিয়ে নাকে সিকিম মুছতে মুছতে তারা এসে সেই লাইনে দাঁড়াতো। ঘুম ঘুম চোখে আমরা বাইরে বেরিয়ে আসতাম। সেই কার্তিক মাসকে মনে রেখে একটি কবিতা। জন্ম মাস। ভারী চমৎকার ছিল কার্তিকের রাত। বুকের ভেতরে বাঁচে পর্ণমোচী গাছ, আকাশে তারার ভিড়, অজস্র প্রপাত, সর্ষে ফুলে ভরে যায় আমার সমাজ। বাড়িতে ছেলের দল, তখন সকাল, কুয়াশার বুক থেকে ভেসে ওঠে আল, হাতে হাতে ঘোরে নাড়ু, দুচোখে পিছুটি, দুয়ারে প্রসন্ন রোদ, তবু শীতকাল। বাড়িতে দুটো নাতি, আমাকেও দিও, আঁচল বাড়িয়ে দেয় উত্তুরে বাতাস। পাড়াগার ছেলেবেলা এরকম হয়, যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ আস। দুপুরে মাদুর পাতি, বেতারের মায়া, বেলা পড়ে এলে ছায়া দীর্ঘতর হয়,
শোকের ওপরে শোক, কারা এলো গেল, পঞ্জিকা লেখে না সব, লেখে জন্মে জয়। কারো কারো জন্ম মাস কার্তিকের হাঁস, তাকে তো আসতে হয়, আসতেই হবে। খুঁজে পেতে হবে চাঁদ জন্ম পরিচয়, শিশিরে ভিজুক আয়ু দুরন্ত সময়। ঘুম ঘুম চোখে উঠি মঙ্গল আরতি, চারদিকে জেগে ওঠে কার্তিকের সাজ। চাদর সরিয়ে দেখো বাংলার মুখ, দুহাত বাড়িয়ে আছে তেমনি নীলাজ। জন্ম মাস কার্তিক মাসকে নিয়ে লেখা একটি কবিতা আমি আপনাদের শোনালাম। এ যেন আমার শেকড়ের কাছে ফিরে যাওয়া, সেই শেকড়ের কাছেই একবার যাওয়া গেল আজকের কবিতা পাঠের দৌলতে। কবিতার নাম ইন্তেকাল। তাকে চিনতাম, এক হাঁড়ি খেজুরের রস নিয়ে প্রত্যেক শীতকালে অন্তত একবার আসত। সে অমৃতের মতো রস নিয়ে আমরা মাস্তুত পিস্তুত কভাই মিলে কারাকারি করতাম। আর সকালে ঘুম ভাঙা পাখির মতো নিষ্পাপ হাসিতে ভরে উঠত গাছির চোখ। তাকে চিনতাম, সে জানে কি করে মরা গাছে রসের বান ডাকাতে হয়, জানে কোন গাছের রস কতখানি মিষ্টি করার জন্য কদিন জিরেন দিতে হয়, জানে আমার বাবা টাকা দিতে এলে জিভ কেটে কখন সরে দাঁড়াতে হবে। শীতকালে একবার, মাত্র একবারই আসত, কিন্তু সারা বছর সেই সকালের জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। যে বছর সে এলো না, সে বছর প্রথম জানলাম মৃত্যু নয়, তার ইন্তেকাল হয়েছে। পরের কবিতায় আমি যাচ্ছি, সময় আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। একটি দুটি কবিতা বলে আমি শেষ করব। পরের কবিতায় আমি যাচ্ছি, যে কবিতা অন্তরীণ পর্ব বলে আমার যে বইটি আছে, বেরিয়েছে কিছুদিন আগে, কবিতার বই, সে বইয়ের মধ্যে আছে। আমরা যে ধরনের অতিমারীর পরিস্থিতির ভেতরে অত্যন্ত সন্ত্রস্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বেঁচে আছি এবং অনেক প্রিয়জনকে হারাচ্ছি, সেই চরম আমাদের দুরবস্থার ভেতরে লেখা একটি কবিতা, মুখোশ। বছরের প্রথম দিন আমরা সবাই ভোরবেলা তর্পণের জল নিয়ে সারি সারি দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমাকে সম্পূর্ণ দেখলাম না। মুখোশের নিচে দুটো কুতকুতে চোখ, কুকুরের মতো লম্বা জিভ, মাঝখানে 1 ফুটের বিধিবদ্ধ সতর্কতা। আমাদের পূর্বপুরুষ বলে চেনা যাচ্ছে না। আঙুলের ফাঁক দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, ভোরের বাতাসে ঘোরাঘুরি করছে এক ধরনের মাছি। কারো মুখ দেখতে না পেলে কোন প্রসারিত কঙ্কালে আমরা নামিয়ে রাখব আমাদের ঘট। ফিরে তাকিয়ে থমকে যাই, দূর থেকে আমার ছেলে আমাকে দেখছে। মুখোশের নিচে দুটো কুতকুতে চোখ, কুকুরের মতো লম্বা জিভ, মাঝখানে 1 ফুটের বিধিবদ্ধ সতর্কতা। আমি সবিস্ময়ে মুখে হাত দিই, পাশে তাকিয়ে দেখি মুখ নেই, সারি সারি মুখোশ হাওয়ায় দুলছে। প্রত্যেকের মুখোশের সামনেই 1 গণ্ডূষ জল, মাঝখানে 1 ফুটের বিধিবদ্ধ সতর্কতা। শেষ কবিতা পড়ি সময়ের
একেবারে শেষ প্রান্তে পৌঁছে শেষ কবিতায় আমরা যাই। দীর্ঘদিন বীরভূমে আছি, এখন আমাকে বীরভূমের মানুষই বলা চলে। এখানকার লতায় পাতায়, সুখে দুঃখে, বন্ধুত্বে, আত্মীয়তায় জড়িয়ে মিশিয়ে গেছি। নবদ্বীপে জন্ম বা হাওড়ায় বড় হওয়া, তার থেকেও বড় বেশি দিন, আরো বড় বেশি দিন এই লালমাটির জল হাওয়ায় আমার থাকা হলো। এদেরই আপনজন আমি, বীরভূমের মানুষেরই আপনজন আমি। সেই বীরভূমের একটি ছেলে আর একটি মেয়ের প্রেম কাহিনী নিয়ে লেখা একটি ছোট কবিতা, এটা দিয়েই আমি আজকের অনুষ্ঠান শেষ করতে চাইব। তাহাদের কথা। ছেলেটির কাছে কিচ্ছু ছিল না, শুধু আশা বরি কালী। মেয়েটি কাছেই গরু বেঁধে রেখে খুঁজেছিল চোরাবালি। মেয়েটির চলি মাটিতে লুটায়, মাথায় ডুমুর ফুল, সারা গায়ে ঘোরে প্যাটেল নগর, খড়িমাঠি বটতুল। ছেলেটি সাগরে বেঁধেছিল সেতু, গায়ে গঞ্জের জামা, পেটে এত জোরে গামছা বেঁধেছে, জিভে লেগে আছে কমা। ছেলেটির কথা কোদালের ফাঁকে, কাস্তে ধানের শীষে, বাঘের থাবায়, কুকুরের লেজে, হিন্দি বাংলা মিশে। মেয়েটি মাটিতে রেখেছিল বীজ, রেখেছিল ওঙ্কার, দুহাতে বেঁধেছে পাগল বাতাস, পাথরের চিৎকার। মেয়েটি ফোঁপায়, খোড়ো বিছানায়, জানালার পাশে চাঁদ। জানি না কখন অশোকের বনে পেতেছে নিপুণ ফাঁদ। কি করে কি হলো বিহার জানে না, জানে না এ জঙ্গল। বাংলা কি জানে পাহাড়ের কানে কবে ঢুকেছিল জল। একদিন রাতে দুটি মৃতদেহ, ফুলে ওঠে ময়ূরাক্ষী। প্রেম এসেছিল বিড়ালের পায়ে, কেবল আকাশ সাক্ষী। খুব মন খারাপ হয়ে যায় এই প্রেমের কবিতায়, তাই এত মন খারাপ দিয়ে শেষ করব না, বরং একটু মন ভালো দিয়েই শেষ করি আমি আজকের কবিতার আসর। ছোট ছোট দুটো কবিতা। এক, কি হচ্ছে জানি না, কোথায় হচ্ছে জানি না, শুধু জানি হচ্ছে, আর হচ্ছে বলেই চারদিক এত শুনশান। সারি সারি চোখের জলে অপেক্ষারা থরথর করে কাঁপছে। দুই, ঈদের পরব নেই, ঈদ আছে, দুর্গা প্রতিমা নেই, দুর্গা আছে, খ্রিসমাস ছেয়ে আছে সমস্ত আকাশ। তোমার থমথমে কাজলের ভেতর সব সব আছে। নমস্কার জানাই। অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার এই সমস্ত কাঁচা কবিতা শুনেছেন, অনেকক্ষণ আমাকে প্রশ্রয় দিয়েছেন, কবিতার সঙ্গে কিছু নিজের কথা বলার সুযোগও আপনারা আমাকে করে দিয়েছেন। ফলে যারা এতক্ষণ অনুষ্ঠানে ছিলেন তাদের সকলকে আমি নমস্কার জানাই, এবং একই সঙ্গে আজকের অনুষ্ঠানের যারা আয়োজক, সেই অন্য কবিতা পত্রিকা, ৮০ দশক থেকে যে পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে, সেই পত্রিকার দুই সম্পাদক সৌমিত বসু এবং অরিন্দম চট্টোপাধ্যায়, তাদের দুজনকেই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং নমস্কার।